নাই। পর্যন্ত কিন্তু বোঝাই যাচ্ছে যে ইট ওয়াজ এ কু। কু। তো সেনাবাহিনী যে এরকম একটা কু করলো, তারা যে কুয়ের সহায়তা করছেন, কু করার জন্য সবকিছু করার জন্য আয়োজন করছেন, এটার জন্য রাষ্ট্র এখন পর্যন্ত তাদের স্বীকৃতি দেয় নাই। অ্যান্ড উই অ্যাজ এ টিম, আমার মনে হয় ইটস টাইম উই মাস্ট বি রিকগনাইজড। আমাদেরকে এখন স্বীকৃতি দিতে হবে। ৩, ৪, ৫ এই ৩ দিনের মেইন ঘটনায় এবং আমাদের রিটায়ার্ড অফিসারদের পারফরমেন্সের জন্যই কিন্তু আমাদের বিদ্রোহ হুম। শব্দ ইউজ করছে। আমাদের সেনাপ্রধান ফজলে আকবরকে বলছেন যে ওনার সাথে কথা বলার পরে তারা ৩ বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন। দেখেন ওই গণভবনে যে গেছিল যে সেনাপ্রধান বোঝানোর জন্য বলা হচ্ছে না? ৩ বাহিনী প্রধান ওখানে গেছে। ওখানে যায় শেখ হাসিনার সাথে মিটিং করেছে। তার মানে শেখ হাসিনাকে তখন না করে দেওয়া হয়েছে, চলে যান। রাজনৈতিক অফিসাররা, আমি এখন আর রাজনীতির নেতা বলতে রাজি না, রাজনৈতিক সেনা অফিসাররা, হ্যাঁ, তারা সেনা প্রধানের ওখানে, কারণ ওনারা যদি নিম্ন নিম্ন পদস্থ ইয়া সেনা অফিসার না হবেন তাহলে সেনা প্রধানের ডাকে কেন ওখানে যাবে? মিটিং হচ্ছে, মিটিং এর মধ্যে ওয়াকারুজ্জামান বললো যে আমি একটু আগে খবর পেয়েছি, ১০১টার সময় একটু আগে খবর পেয়েছি যে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। আপনি বলছিলেন সেনাবাহিনীর প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন যে ৫ তারিখের এই ৫ আগস্টের কৃতিত্ব নেওয়ার জন্য এখন নিজেরাই বলে দিচ্ছেন কে কি একেকজন দাবিদার হয়ে উঠছেন। আপনি একটা উদাহরণ দিতে গেছিলেন। তারপরে আমরা আচ্ছা, মূল আলোচনায় চলে শুনেন, গেছিলাম। এই যে সেনাবাহিনী যে অপকর্ম করেছে, এতদিন পর্যন্ত সবকিছু আমরা আলাপ আলোচনার ভিত্তিতে একটা ধারণায় নিয়ে গেছিলাম যে ওয়াকারুজ্জামান দেশ রক্ষা করেছে, ঠিক আছে? কিন্তু আজকে একজন মেজর জেনারেলের বক্তব্য আমি ডিটেইল শুনলাম, যিনি কৃতিত্ব দাবি করেছেন যে তারাও তাদেরকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। তিনি হলেন খালেদা জিয়ার একসময় একসময় বোধহয় এখনো আছেন নিরাপত্তা কর্মকর্তা, খালেদা জিয়ার ব্যক্তিগত কি যেন এসএসএফ এর বদলায় কি যেন একটা বলা হইতো, হ্যাঁ, খালেদা একটা জিয়া হুম। কেকেএফ না কি একটা বলা হইতো, সেটার প্রধান কি ছিল। একটা করা হয়েছিল। হ্যাঁ, ওনার নাম হলো মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। এলাহি। হ্যাঁ, খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন বা আছেন, আমি জানি না। তার একটা বক্তৃতা আমি ১০ মিনিট ধরে শুনেছি। আমি পুরো ভার্বাটিম বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু কয়েকটা পয়েন্ট আমি খালি বলতে চাই। সেটা হলো যে কি বলে, তিনি যে বক্তব্যগুলো, মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, উনি খুবই কি বলে, উনি খুবই বড় অফিসার। উনি জাতিসংঘে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় কাজ করেছেন, অনেক কিছু করছেন। যে তার আজকে বক্তব্যটা যে প্রচারিত হয়েছে, সে বক্তব্য যে ইউটিউবের মাধ্যমে, কোথায় যে এরকম চ্যানেল আমার হ্যাঁ, এক্স্যাক্টলি মনে নেই, একদম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে একদম। হ্যাঁ, উনি ৫ই আগস্টের বর্ণনা দিয়েছেন। উনি বলছেন, আমি জাস্ট সংক্ষিপ্ত ওনাকে ওনার কথাগুলি বলি। সেটা হলো উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে ৫ই আগস্টের ঘটনাবলী কিভাবে ঘটেছিল সেটা বর্ণনা উনি দিয়েছেন। রাত আগের দিন মানে ৪ই আগস্ট রাত ১২টা ২০ মিনিটে, একদম এক্স্যাক্টলি টাইমিং বলছি, ৪ই আগস্ট রাত ১২টা ২০ মিনিটে তাকে সেনাপ্রধান ফোন দিয়েছে তার বাসায়। ফোন দিয়ে বলছেন, আপনি সকাল ১০টার সময় আসবেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমি জাস্ট সংক্ষেপে বলছি, উনি অনেক সুন্দর করে বলছেন, আমি জাস্ট সংক্ষেপে বলছি। তো উনি যথারীতি সকাল ১০টার সময় গেছেন। যাওয়ার পরে সেনাপ্রধানের বাসায় যায়, দেখেন যে সেনাপ্রধান তার ড্রেস পরা অবস্থায়। তো উনি জিজ্ঞেস করছেন, আপনি আমাকে কেন ডাকছেন? তো বললো যে আমি আপনাকে ডেকেছি, আমি অনেক রক্তপাত দেখছি, অনেক কিছু দেখছি, আর এটা আমি আর ইয়ে করতে পারছি না, আমি এটা সহ্য করতে পারছি না, আমি এটা হইতে দেবো না। তখন সে খুব খুশি হয়েছে, তো বিএনপি মহাসচিব খুব খুশি হয়েছে, জি বলেন, তা আমরা কি করতে পারি? সে বলছে যে আপনার সাথে ও বলছে, আমাকে কেন আপনি ডাকলেন? বলছে যে আপনার সাথে পলিটিক্যাল কানেকশন, মানে উনি তো খালেদা জিয়ার উপদেষ্টা, তো নিরাপত্তা। নিরাপত্তা উপদেষ্টা, সো উনি হেল্প করতে পারেন। সে বললো যে আপনার সাথে পলিটিক্যাল কানেকশন আছে, আপনি সকলকে বলেন আমার সাথে সেনা সংক্ষেপে বললাম, আরো অনেক কথাবার্তার মধ্যে সকলকে বলেন যে ইয়াতে আসতে, কি বলে, ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টটা আমার এখানে আসতে বলা, সেনা প্রধানের অফিসে আসতে বলেন, আমরা তার সাথে সরাসরি কথা বলবো,
আমরা আর এটা হতে দেব না। সকল স্টেক হোল্ডারকে আপনি ডাকেন। তখনই কিন্তু শেখ হাসিনা চলে যাচ্ছেন এরকম কথা হয় নাই। তখন ফজলে আলী একবার বলছেন ওই পর্যায়ে যখন আমার কথাবার্তা শেষ হলো তখন মেসেজ পাঠাইতে হবে, করতে হবে। তখন সেনাপ্রধান ফজলে আকবরকে থাকতে বললেন। কেন থাকতে বললেন? বললেন ঠিক 10:30টার সময় ফোন দিবেন। ভারতীয় সেনাপ্রধান ফোন দিবেন। আপনি এটা শোনেন। ফজলে আকবর বললেন যে আপনাদের মধ্যে কি কথা হয় ভবিষ্যতে এটা আবার অনেক সমস্যা হতে পারে, তো আমি এটা থাকি না, আমি যাই আপনি যে মেসেজ দিয়েছেন আমি সেই মেসেজটা কনভে করতে চলে যাই। 10:30টার সময় কিন্তু সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের কথা হয়, কিন্তু তার আগের দিন কিন্তু 10টা 20 মিনিটে কিন্তু ফজলে আকবর, তার মানে সেনাবাহিনী তার আগের দিন ডিসিশন নিয়েছে তারা কু করতেছে। খেয়াল করে দেখেন, মিলাই দেখেন যে আগের দিন কিন্তু ওকে ফোন দিয়েছে যে নেতদের নিয়ে আসেন। ওখানে উনি বলছেন যে আমি ক্ষমতা নিতে চাই না, আমি চাই যে এটা রাজনৈতিক ইয়ে হোক। তো যাই হোক, উনি গেছেন, ওনার গল্ফ করছে, ওনার গাড়ি রেখে আসছেন, গল্ফ গাড়ি রেখে গাড়িতে পৌঁছায় উনি কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম ফোন দিয়েছেন। ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে উনি অনেক ধন্যবাদ দিয়েছেন যে এরকম একটা ইয়েতে, এবং অত্যন্ত ভালো খবর, এবং উনি তারেক রহমানকে জানাবেন, জানায় তার প্রধান জানাবেন। তখন এই ফজলে আকবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করেন যে আপনি যদি পারেন সকল রাজনৈতিক দলের নেতা, আমার কাছে ফোন নাম্বার নাই, সকল রাজনৈতিক দলকে আপনি যদি একটু বলেন তাইলে ওই মিটিং এ আসার জন্য বলেন। মিটিংটা কয়টায়? 1টা পরে সামথিং সময় কি, হ্যাঁ 1টার পরে, 1:15টার দিকে মিটিংটা 1টা কল করার। হ্যাঁ। যাই হোক, মির্জা ফখরুল আপত্তি করে, না না এটা আপনার দায়িত্ব, আপনি এটা করেন, এটা আমি করতে পারবো, আমার করা উচিত হবে না। তখন বলছে আমার কাছে ফোন নাম্বার নাই, বলছে আমি ফোন নাম্বার জোগাড় করে দিচ্ছি। ফোন নাম্বার ওনারা দিচ্ছে, উনি যথারীতি ফোন টোন করে উনি গেছেন হলো ডাওয়া ক্লাবে। তখন ওনাদের একটা মিছিল হওয়ার কথা, শাহিদা নামে, যে মাহফুজা নামের ছোট ভাই, হ্যাঁ বা বড় ভাই জানি না, ছোটই হবে, ও সহ আরো কয়েকজন, হ্যাঁ তারা ওখানে মিছিল করবে। মিরপুর ডিওএইচএস এর রিটায়ার্ড আর্মি অফিসাররা মিলে রাওয়া ক্লাবের ওখান থেকে মিছিল করবে তারা। এটার জন্য উনি ওখানে চলে গেলেন। উনি মিছিল টিছিল সব শেষ করে উনি যখন গাড়িতে ফেরত আসেন তখন দেখেন যে অনেক ফোন কল। তো ফোন কলের মধ্যে একটা সেনা সদর দপ্তরে ফোন কল। উনি সেনা সদর দপ্তরে ফোন ব্যাক করছেন, বলছেন যে আপনি আসেন এতটার সময়, মিটিং এইটার সময় আপনি চলে আসেন, এর জন্য আপনি কি সবার সাথে কথা বলতে বলছেন? বলছে কথা বলতে সবার আসতে বলেন। তো বলে যদি হয় তো আসতে বলার জন্য, এবং বলা হয়েছে সেনা সদর দপ্তর থেকে যা যদি কেউ আসতে সমস্যা হয় আমরা তাকে দেব, প্রোটেকশন দিয়ে নিয়ে আসবো, তাকে পিক করে নিয়ে আসবো, তো আমাদেরকে খালি অ্যাড্রেস দিলেই হবে। যাই হোক, কথাবার্তা হইলো, উনি সময় মতো 1টার দিকে ওখানে চলে গেলেন। সকল মানে আমাদের রাজনৈতিক অফিসাররা, আমি এখন আর রাজনৈতিক নেতা বলতে রাজি না, রাজনৈতিক সেনা অফিসাররা, হ্যাঁ তারা সেনা প্রধানের ওখানে, কারণ ওনারা যদি নিম্ন নিম্ন পদস্থ সেনা অফিসার না হবেন তাহলে সেনা প্রধানের ডাকে কেন ওখানে যাবে? উনি নাহলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, উনি যেতে পারেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই যখন ওখানে হাজির হয় স্বাভাবিকভাবে ওনারা অধস্তন সেনা কর্মকর্তা, নাহলে হাজির হবে কেন? এই যে গেছে, এটা আমার ইন্টারপ্রিটেশন আর কি, যে অধস্তন মির্জা ফখরুল ইসলাম লেফটেন্যান্ট জেনারেল হয়ে ওখানে গেছেন আর কি। যাই হোক, গেল মিটিং এর মধ্যে মিটিং, সামান্য একটু মিটিং হয়েছে। মিটিং এর মধ্যে ওয়াকারুজ্জামান বললো যে আমি একটু আগে খবর পেয়েছি, 1:01টার সময় একটু আগে খবর পেয়েছি যে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। দেখেন, সিনক্রোনাইজ করেন, আগের দিন রাত 10টা 20 থেকে শুরু করে তার ঘটনাগুলো দেখেন, মানে তারা কিন্তু সবকিছু তারা করতেছে, কিন্তু সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনাকে বিদেশ পাঠানো থেকে শুরু করে। আরেকটা মজার ইনফরমেশন আছে, ফজলে আকবর সেনাপ্রধান ফজলে আকবরকে বলছেন যে ওনার সাথে কথা বলার পরে তারা 3 বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন। দেখেন, ওই গণভবনে যে গেছিল, যে সেনাপ্রধান বোঝানোর জন্য বলা হচ্ছে না, 3 বাহিনী প্রধান ওখানে গেছে, ওখানে যা শেখ হাসিনার সাথে মিটিং করছে। তার মানে শেখ হাসিনাকে তখন না করে দেওয়া হয়েছে, চলে যান। এরপরে তারা এসে মিটিং টিটিং করলো, মিটিং করে এখন বললো সিদ্ধান্ত হলো কি, সেনাপ্রধান বলে যে আমি এখন ইয়েতে যাব, কি বলে রাষ্ট্রপতির কাছে যাব, যদি একটা ইন্টারিম গভর্নমেন্ট করতে হয়, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, তো আমি এখন যাব, আপনার যদি আমার সাথে যান ভালো হয়। সবাই আপত্তি করলো, আপত্তি করার পরে না আপনারটা আপনি করেন, আমরা যাব না।
আসলে সবাই তখনও সন্দিগ্ধ ছিল, সন্দেহ প্রবণ ছিল আর কি। কিন্তু এই ফজলে ইলাহি আকবর, আমি ভার্বাটিম গল্পের মতো, সরি ভার্বাটিম না, গল্পের মতো করে বলছি। ফজলে ইলাহি আকবর তখন উঠে দাঁড়িয়ে বলল যে সবারই যাওয়া উচিত, কারণ এটা যদি ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে এটা সবারই এটাতে দায়িত্ব নেওয়া উচিত। তখন জেপি রানিস বলছেন, যে জেপি রানিস ভাই, আমার মনে হয় আনিস ইসলাম মাহমুদ হবে, জাতীয় পার্টির আনিস ইসলাম মাহমুদ হবে, বলছেন জেপি রানিস ভাই। জেপি রানিস ভাইটাকে আমি আর মিলাইতে পারলাম না, আনিস ইসলাম মাহমুদের সাথে মিলে আর কি আনিস। জেপি রানিস ভাইও একই রকম কথা বললো, যা গেলে আমরা সবাই মিলেই যাই। তখন সবাই মিলে যাওয়ার সিদ্ধান্ত হইলো। তারপর বিকাল ৩টা হয়ে গেছে, ৩টার সময় ওনার রওনা দিলেন। রওনা দিয়ে যায় ওনার থার্ড গেটে যায়, দেখেন রাস্তাঘাট আটকানো। শেষ পর্যন্ত ওনারা বঙ্গভবনে পৌঁছানোর সন্ধ্যার সময়, মাগরিবের নামাজের আজান আগে মাগরিব নামাজ পড়েন তারা সবাই পড়ছে কিনা জানি না, উনি বলছেন যে উনি পড়ছেন আর কি। পড়ার পরে রাষ্ট্রপতি আসলেন 7:30টার দিকে। এসে রাষ্ট্রপতি একটা উপস্থাপনামূলক সামান্য একটা বক্তব্য দেওয়ার পরে উনার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি আহ্বান জানান, যা আপনি বলেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে গিয়ে প্রথমেই বলছে যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তখন রাষ্ট্রপতি একটু বিরক্ত হয়ে বলছেন যে এই তো 2-3 দিন পরে তো অন্তর্বর্তী সরকার হচ্ছে, তো তারা সিদ্ধান্ত নেই, এটা আমি সিদ্ধান্ত না নিই। তখন সেনাপ্রধান বলছেন যে এই যে মেজর ফজলে ইলাহি আকবর বলছেন যে এটা তো রাষ্ট্রপতির ক্ষমতার ভিতরে এটা সম্ভব। তখন সেনাপ্রধান উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতিকে বলছে যে তাকে মুক্তি করে দিতে হবে, এবং সেখানে ডিসিশন। সেনাপ্রধান কিন্তু এটা করছে। এর কিন্তু মির্জা ফখরুল ইসলাম জাস্ট উঠেছে, অন্য কেউ যে বলে যে না সব রাজনৈতিক দল সমর্থন করছে, এরকম কোনো ঘটনার কথা সে বর্ণনা করে। সেনাপ্রধান ডিসিশন দিয়ে দিল যে মুক্তি দিয়ে দেন। মানে সেনাপ্রধান ডিসিশন দিচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন সবাই বলে যে কু না, এটা তো কু, সে ডিসিশন দিচ্ছে, আরো ডিসিশন সে দিচ্ছে। দেখেন এটার পরে প্রথমত ডিসিশন তো সে শেখ হাসিনার বিদেশ পাঠানো থেকে শুরু করে সব ডিসিশন সে দিচ্ছে, সবকিছু করছে, এবং আগের দিনে সে কু করতেছে যে এটা সব সে জানে। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যখন রাষ্ট্রপতির ব্যাপারটা আসলো, তখন দেখেন সমস্ত বাহিনী যে সিদ্ধান্তগুলো দিচ্ছে, এটা তখন কথা আসলো যে কি বলে, এয়ারপোর্ট দিয়ে সকল নেতারা পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এয়ার চিফ ডিসিশন দিলেন যে আমি এয়ারপোর্ট বন্ধ করে দিচ্ছি, কেউ যেতে পারবে না। এয়ার চিফ ডিসিশন, তার মানে কি সেনাপ্রধান ডিসিশন দিল, এয়ার চিফ ডিসিশন দিল। নৌবাহিনী প্রধান কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। এই সময় ডিজিএফআই এর চিফ বিভিন্ন থানার বর্ণনা দিচ্ছে, বিভিন্ন থানায়, ঢাকার বিভিন্ন থানা যে হামলা হচ্ছে, এটা একদম উনি লাইভ বর্ণনা দিচ্ছিলেন আর কি। যখনই যেটা ঘটতেছে সেটা উনি বলছিলেন। এই কথার ফাঁকে হঠাৎ করে হাসান নাসির এই কে ফোন দেন, কি বলে ওই যে ব্রিগেডিয়ার হাসান নাসির বা কিছু একজন বলছেন, কে ফোন দেন, ওই যে মেজর জেনারেল এলাহি আকবরকে ফোন দেন। এলাহি আকবর ফোন দেন, হাসান বলছে আমরা আয়নাগরের সামনে আছি, আমরা ডিজিএফআর অফিসের সামনে আছি, আমাদের সব যারা গুম হয়েছে তার সবাই। তখন এই ফজলে ইলাহি আকবর উঠাইলেন যে আয়নাগর কথা উঠে এরকম মুক্তি চাওয়ার পরে, তখন রাষ্ট্রপতি খুব হয়েছেন যে আয়নাগর আদৌ আছে কিনা সন্দেহ করছেন। তখন ইনি বলছেন আয়নাগর আছে কিনা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানেন না, তবে যদি এরকম থাকে ব্যবস্থা না। তখন সেনাপ্রধান সিদ্ধান্ত দিচ্ছে এই যে এগুলা সব মুক্তির ব্যবস্থা আমি করে দিচ্ছি। দেখেন সবকিছু কিন্তু তার সে সিদ্ধান্ত, যেখানে রাষ্ট্রপতির কোনো সিদ্ধান্ত নাই, কিন্তু অল হিজ এই ভদ্রলোকের পুরা বক্তব্যের মধ্যে রাষ্ট্রপতির কোনো ডিসিশন নাই, কিন্তু রাষ্ট্রপতির ডিসিশন চাপায় দিচ্ছে। তাহলে কুটা করলো কি, কিভাবে হলো, শেখ হাসিনা গেল যে এটা কি ছাত্র। এবং ইনি আরো বলছেন ওই সমাবেশে, মানে ওই যে সমাবেশে কি বলে সেনাপ্রধানের ওখানে কখনোই একবারের জন্য বিপ্লবী সরকার গঠনের কথা উঠে না, যেটা চাওয়াবাজি হচ্ছে না যে আমরা বিপ্লবী সরকারের কথা বলছিলাম, একজনও এই কথা বলেনি। সবাই বরং খুশিতে ব্যস্ত ছিল, শেখ হাসিনা চলে গেছে, সবাই উল্লসিত, খুশি, মানে খুশিতে নাচানাচি করতেছে, কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা একবারও উঠেনি। এবং রাষ্ট্রপতির ওখানেও কিন্তু বিপ্লবী কোন সরকারটা করার কথা উঠে নাই। অথচ আমরা বাইরে শুনি যে বিপ্লবী সরকারের কথা উঠেছিল। সেটা আপনি সজীব বললো না যে সেনাপ্রধান বুকের মধ্যে পাথর চাপা দিয়ে গ্রহণ করেছিলেন ইউনূসকে। সবকিছু দেখেন, সেনাপ্রধান যেখানে সব ডিসিশন দিচ্ছে এখন, এগুলো সব কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু কথা বলা শুরু করবে। আজ হোক কাল হোক প্রত্যেকের কথা কিন্তু বেরিয়ে যাবে, কে কোথায় কি করেছে। যাই হোক, ইনিও কিন্তু বিড়ালের পিঠা পাক চাইছেন।
ইনিও বলছেন আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, কারণ আমরা যদি 3 দিনে এই কাজগুলো না করতাম, মানে ওনার দাবি করছেন যে সেনা কোটা যদি আমরা না করাইতাম তাহলে রাষ্ট্রের এই অবস্থা। ওনার বক্তব্য যদি আপনি শুনেন আপনি আশ্চর্য হবেন। আমি জাস্ট আপনার দর্শকদের জাস্ট একটা ওনার এই যে কৃতিত্ব দাবিদার, এই যে কু হইল কুর কৃতিত্বের দাবিদার উনি কিভাবে বলছেন, আমরা যারা রিটায়ার্ড অফিসার মিরপুর ডিওএইচএস এ প্লেইড এ লিডিং রোল, হ্যাঁ, রাওয়া থেকে শুরু করে রাওয়া অলসো রোল প্লে করেছে এখানে। আমরা যে আমাদের যতখানি অংশগ্রহণ ছিল, ইট হ্যাড ট্রিমেন্ডাস সিগনিফিকেন্স, যে সিগনিফিকেন্স আজ পর্যন্ত নেশন হ্যাজ নট রিকগনাইজড। তারা যে কুয়ের সহায়তা করছেন, কু করার জন্য সবকিছু করার জন্য আয়োজন করছেন, এটার জন্য রাষ্ট্র এখন পর্যন্ত তাদের স্বীকৃতি দেয় নাই। অ্যান্ড উই অ্যাজ এ টিম, আমার মনে হয় ইটস টাইম উই মাস্ট রিকগনাইজড, উই মাস্ট বি রিকগনাইজড, আমাদেরকে এখন স্বীকৃতি দিতে হবে। কেন? উনি যে নিজের নিজের প্রশ্ন কেন ব্যাখ্যা করার জন্য বলছেন 3, 4, 5 এই 3 দিনের মেইন ঘটনায় এবং আমাদের রিটায়ার্ড অফিসারদের পারফরমেন্সের জন্যই কিন্তু আমাদের বিদ্রোহের জন্য, বিদ্রোহ শব্দ ইউজ করছে, আমাদের বিদ্রোহের জন্যই কিন্তু সেনাবাহিনীর উপর বিরাট প্রভাব পড়েছে এবং সেই প্রভাবের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি মনে করি হাসিনার তক্তা উল্টিয়েছে। আমাদের এই স্বীকৃতি অবশ্যই দিতে হবে। কতগুলি শব্দ আপনি দেখবেন 3, 4, 5 তাদের রোল বলবেন। তো বিপ্লবী ছাত্ররা যে বিপ্লব করলো সেটারও কিন্তু এখন আর হাতছাড়া শেষ পর্যন্ত কিন্তু বোঝাই যাচ্ছে যে ইট ওয়াজ এ কু। তো সেনাবাহিনী যে এরকম একটা কু করলো, সেনাবাহিনী তো এই জন্য আজ হোক কাল হোক সেনাবাহিনী এবং ওয়াকারুজ্জামান, আমরা একদিন পর্যন্ত ওয়াকারুজ্জামানকে একদিন ক্লিন চিট দিয়ে যাচ্ছিলাম যে না উনি এলেন একজন ভদ্র অফিসার, উনি এই করছেন, কিন্তু এখন তো ক্লিয়ার কাট তারা ভারতীয়, খেয়াল করে মিলাই দেন, ভারতীয় সেনাপ্রধান যদি ফোন না করতো তাহলে শেখ হাসিনা ওখানে কিল্ড হয়। ভারতীয় সেনাপ্রধানের ফোনের কারণে শেখ হাসিনা বেঁচে গেছেন। ইট ওয়াজ নট ওয়াকারুজ্জামান হু হেল্প, মানে শেখ হাসিনাকে রেস্কিউ করেছেন, না, উনি বাধ্য হয়েছেন, আপনি তো মিলান না, আপনি কথাগুলো মিলালে তো এই যে এই ভদ্রলোকের তো তার সিনক্রোনাইজ করলে তো সব মিলতেছে, পরিষ্কার তারা কু করতেছে আগে থেকেই। এবং ভারতীয় সেনাবাহিনী এটা জানতে পেরে সেনাপ্রধান ফোন করে শেখ হাসিনার জীবন বাঁচিয়েছেন। নট ওয়াকারুজ্জামান, ওয়াকারুজ্জামান ইজ এ ট্রেইটার, বিমান বাহিনী প্রধান সিদ্ধান্ত দিচ্ছেন, তারা তো কু করছেন, তারা তো আগে ওই যে বললাম না, আগেই ওই ভদ্রলোক কি বলছে যে ওনারা কিন্তু তার সাথে কথা হওয়ার পরেই কিন্তু তার গণভবনে যে দেখা করে আসছে, তারা শেখ হাসিনার সাথে দেখা করে কথা বলে আসছে। এটা উনি বলছেন যে সে জানতে পেরেছেন যে আগের দিনই সেনাপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান শেখ হাসিনার সাথে দেখা করে কথা বলে আসছে। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এগেইন সেনাবাহিনী আরেকটা ট্রিজনার্স কাজ করলো। এটা হাই ট্রিজন শুধু না, এটা আমি মনে করি বাংলাদেশকে তছনছ করার জন্য সেনাবাহিনী যত অপকর্ম করছে প্রত্যেকটা অপকর্মের জন্য সেনাবাহিনীর বিচার হওয়া উচিত। 75 থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে জিয়াউর রহমান হত্যাকাণ্ড থেকে শুরু করে সকল মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যা করার জন্য, সেক্টর কমান্ডার হত্যা করার জন্য, মেজর মঞ্জুর হত্যাকাণ্ডের জন্য এবং হাজার হাজার অফিসার হত্যাকাণ্ডের জন্য, বিমান বাহিনীর অফিসার হত্যাকাণ্ডের জন্য, পুরো জিনিসগুলোর জন্য সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর বিচার হওয়া উচিত। হ্যাঁ, আমরা হয়তো একটা ইনস্টিটিউশনকে বিচার করতে পারবো, কিন্তু তাদের উচিত প্রকাশ্যে ক্লিয়ার হওয়া, আমাদের কাছে আমাদের কনসিয়াসে ক্লিয়ার হওয়া যায় আমরা মাপ চাই, আমরা আমাদের বাহিনীগুলো এই কাজগুলো করেছে।